বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওটিতে আমি বলেছিলাম যে একটি ডিসিশন মেকিং এর উপর আমি একটা মডেল তৈরি করছি। তার একটি পার্ট আমরা কভার করেছি প্রথম দিন, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, এটি আমি গতদিনও একটু বলেছি যে আমাদের কিছু বায়াসেস আছে, যে বায়াসগুলির কারণে আমরা আমাদের ডিসিশন মেকিং, আমাদের ভালোভাবে আমরা ডিসিশন নিতে পারি না। তো সেই বায়াস নিয়ে কথা বলবো আজকে। স্পেশালি আমি বিজনেস ডিসিশন মেকিং এর বায়াস নিয়ে কথা বলবো। সবগুলি কগনিটিভ বায়াস, সবগুলি বায়াসকে নিয়ে আসবো না। আরেকটা সেশন হয়তো আমি বাকি একটা জেনারেলাইজ সেশন আমি করে আমি ইনশাল্লাহ বাকি বায়াসগুলির সাথে কথা বলবো, যেগুলি আমাদেরকে সঠিকভাবে চিন্তা করতে হেল্প করে। সেইটির পার্সপেক্টিভ থেকে আমি কথা বলবো। তো আজকে যেই আজকে যেই টপিকস নিয়ে কথা বলতে চাই, সেই টপিকসের প্রথম কথা হচ্ছে যে আসলে বায়াস কি জিনিস, বায়াসের ডেফিনেশনটা কি। এটা যারা সাইকোলজিস্ট তারা এইভাবে ডিফাইন করেছে যে বায়াসেস আর সিস্টেমেটিক ইরর্স ইন আওয়ার থিঙ্কিং, মানে আমাদের চিন্তার চিন্তার ভিতরে যে সিস্টেমেটিক ইররগুলো তৈরি হয়, এবং এই থিঙ্কিং যেটা আমাদের জাজমেন্ট, চয়েস, ডিসিশন মেকিং এ আমাদেরকে ইম্প্যাক্ট করে। এটি হলো মূল কথা। তার মানে আমরা যদি র্যাশনালি কোনো কাজ করতে চাই, দেখবেন আমরা দেখতে পাই যে অনেক ব্রিলিয়ান্ট মানুষ, তারাও কিন্তু র্যাশনালি সব ডিসিশন নিতে পারছে না। তারা মাঝে মাঝে অন্যান্য কারণে এই এই ডিসিশনগুলিতে ভুল ডিসিশন নিচ্ছে। এই এই যে ভুল ডিসিশন নেওয়ার জন্য যে বিষয়টা, এটা আসলে বায়াস হিসেবে কাজ করে। আমি কোনো একটি ভিডিওতে একটি বলেছিলাম, যে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এই বায়াসগুলি কি। যেমন আমাদের সমাজে প্রচলিত দুটা বায়াসের কথা আমি উল্লেখ করতে চাই জেনারেলি। সেটা হচ্ছে যে আমরা একটা বলি যে লাল টুপি দেখলেই দুলাভাই। মানে এখানে বিষয়টা হচ্ছে যে একজনের দুলাভাই সবসময় লাল টুপি পরে আসতো। এরপরে যখনই সে লাল টুপি দেখে, তাহলে সে কি হয়, সে ওই তাকে দুলাভাই মনে করে। বিষয়টা এই জন্য বলছি যে এইটা হচ্ছে একটা বায়াসের এক্সাম্পল দিচ্ছি, যেটা আমাদের সমাজে প্রচলিত। আবার আরেকটা বায়াসেস আপনি দেখবেন খুব ডিপলি একটা সাইকোলজিক্যাল বিষয়, সেটা হচ্ছে আরেকটি সমাজে প্রচলিত কথা আছে যে আগুনে পোড়া গরু, মানে আগুনে পোড়া, যার গরুর ঘর যখন আগুনে পুড়ে যায়, তখন সে ওই সিঁদুরে মেঘ দেখলেও তাকে আগুন মনে করে, সে ভয় পায়। মানে একবার যখন বজ্রপাতে কোনো একটা গোয়াল ঘর পুড়ে যায়, তারপর যখন সে সিঁদুরে মেঘ দেখে গরু, সে সে তখন কি করে, মনে করে আবারও সেই আগুন লাগার, সে ভয়ে পড়ে যায়। তাহলে এই এই প্রচলিত বিষয়গুলি থেকে যে আমরা বুঝতে পারি যে এই ডিসিশনগুলি ভুল, এবং এই ভুল ডিসিশনের কারণে আমাদের সামাজিক জীবন, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের বিজনেস ডিসিশন, এবং আমাদের অনেক সময় যেটা আমাদের বিজনেসে দরকার হয় সেটা হলো রিস্ক অ্যাসেসমেন্ট আমরা করি, এবং এটাকে আরেক আরেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করি। তা আসলে আরো কত রকমের বায়াস হতে পারে। যেমন যেমন আমি আরেকটি কথাই বলেছি, এটাও বলে দিচ্ছি যে এটাও একটা বায়াস। অনেকে মনে করে যে একটা নতুন বিজনেসে আসলে, একটা খুব বড় বিজনেস আসলে 1%, 10% শেয়ার দখল করা কোনো ব্যাপারই না। আপনি টাকা থাকলেই আপনি একটা বিজনেসে 1%, 10% শেয়ার দখল করে রাখবেন। আসলে আমরা অনেক সময় ভুলে যাই যে একটি বিজনেস, একটা ব্র্যান্ড যখন স্ট্যাবলিশ হয়, লং প্রসেসের ভিতরে একটা স্ট্যাবলিশ ইন্ডাস্ট্রিতে আসলে 1% বিজনেস দখল করা অনেক সময় খুব কঠিন হয়ে যায়। তারপরেও মানুষ জেনে শুনে এই মানুষ এর ভিতরে আসে। কেন? বিকজ অফ দিস বায়াসেস। এটা হচ্ছে মূল রিজন। তো আমি এখন একটু ক্লিয়ার করে যাই, এতেই ফাঁকে মেইন 6টা বায়াস নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। এবং আমার এই কথাগুলি আপনারা যদি মনে করেন যে আসলে আপনার ম্যানেজমেন্টের সাথে শেয়ার করার দরকার, আপনি শেয়ার করতে পারেন। আর আরেকটা অপশন তো রয়েই আছে, যে আমি তো বলেছি যে এটা ডিসিশন মেকিং এর উপরে, এটা একটা মডিউল, ট্রেনিং মডিউল হবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে এটাও আমি বলে রাখলাম আপনাদেরকে এই ফাঁকে। আর ইনশাল্লাহ শুরু করি। আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে অনেকে আহ, সবটুকু শুনেন না। হ্যাঁ, অল্প একটু শুনেই হয়তো আপনাদের ভালো লাগে না, বা কোনো কারণে হোক আপনারা কন্টিনিউ করেন না। আসলে আপনি যদি পুরোটা না শুনেন,
তাহলে এটা আপনি বুঝতে পারবেন না, না এক নাম্বার বিষয়। এবং আর যদি আর আপনি যদি বুঝতে না পারেন, আপনি এখানে যদি আহ, 2 মিনিট 3 মিনিটও দিয়ে থাকেন, তাহলে 2-3 মিনিট আসলে খুব বেশি কাজে লাগবে না। তো যাই হোক, আমি বলছি এখন পর্যন্ত যারা শুনেছেন তারা কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে আপনারা অনেকগুলি বিষয় আজকে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো যেটা শুরু করি, প্রথমেই যে বায়াসটি ডিসিশন মেকিং এ কাজ করে সেটা হলো যে এটাকে বলে কনফার্মেশন বায়াস। একজন ব্যক্তি সে কি করে, তার তার নিজের মতকে, যেই যেই ইনফরমেশনগুলি কনফার্ম করে, তাদের প্রি এক্সিস্টিং বিলিফ সিস্টেমকে যেটা কনফার্ম করে, তখন তারা এই কন্ট্রাডিক্টিং এভিডেন্সকে ইগনোর করে, কন্ট্রাডিক্টিং এভিডেন্সকে ইগনোর করে। যার কারণ এই ইগনোর করাটাই আসলে আপনার একটা ভুল ডিসিশনের মধ্যে চলে যায়। যেমন যেমন একটা এক্সাম্পল আমরা দেই, যে যে অনেকে মনে করে যে রিমোটলি কাজ করা, ওয়ার্ক এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি লস করে। এটা কিন্তু একটা সিরিয়াস রকম একটা বায়াস ছিল। যে মনে কারণ কি, যারা মনে করে যে আসলে একটা মানুষকে কাজ করতে গেলে সামনে থেকেই করতে হবে, এটাই তার বিশ্বাস থাকে, দেখে আসছে, তখন এই যে কন্ট্রাডিক্টিং বা আরেকটা ইনফরমেশন যে আসলে না, আপনার আমাদের যে হোম অফিস যখন আমরা করোনার সময় করেছি, তখন কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে একটা মানুষের যে কন্টিনিউয়াসলি স্টেশনে বসেই আসলে কোনো কাজ করতে হবে বিষয়টা তা না আসলে। এইটা হচ্ছে যে এইটাও একটা মডেল, এবং আমরা এই মডেলেও কাজ করে অনেক সাফল্য অর্জন করেছি। এবং দেখা যায় কি, যে এটা হচ্ছে একটা পয়েন্ট এক্সাম্পল দিলাম। আরেকটা এক্সাম্পল আমরা দেই, দেখবেন যে ধরেন একজন ইনভেস্টর যে বিভিন্ন কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে, সে তখন কি করে, তার যে মূল শেয়ারে ইনভেস্ট করাগুলি সেগুলো সে শুধু ভালো নিউজগুলোই সে শুনে, এবং এই ইচ্ছা করেই তার খারাপ যখন নেগেটিভ রিপোর্ট যদি কোনো কিছু আসে সেটাকে সে পাত্তা দেয় না, খালি ভালো ভালো যুক্তি খুঁজে খুঁজে বের করে। আর বিষয়টা দেখেন, খেয়াল করার আরেকটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে হয়তো আমি বাংলাদেশের মার্কেটে আপনি ইনভেস্ট করেছেন, তাহলে আপনি তো বাংলাদেশের নিউজ নিবেন। আপনি দেখলেন যে আপনি একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে ইজ স্ট্রাগলিং, বাট অন্য কোনো দেশে এইটা বৃদ্ধি পাচ্ছে, ভালো করছে, আপনি ধরেই নিচ্ছেন যে অন্য দেশে যেহেতু ভালো করছে আমার দেশেও ভালো করবে। তার মানে কি, আপনার ওই প্রি কনসিপ্ট বিলিফকে সাপোর্টিং বা কনফার্ম করে এমন বায়াসই, এমন জিনিস আপনি দেখছেন। আরেকটা বিষয় একটু ডিফারেন্ট এক্সাম্পল দেই। কনফার্ম, এটা বিজনেসের জন্য আমি দুইটা পয়েন্ট বললাম। দেখবেন আরেকটা বিজনেসের বাইরে একটা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে একটা ডিসিশন, একটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে, দেখবেন আপনি যেই মতবাদটাকে পছন্দ করেন, এবং দেখবেন যে ওই মতবাদকে সাপোর্ট যারা করে তাদের কথাই আপনি বেশি শুনছেন, যেই কারণে আপনি একটা জায়গায় থেকে যাচ্ছেন, আপনি আসলে অপোজিট সাইডকে শুনছেন না, এবং যেই কারণে পুরো বিষয়টাকে নিয়ে আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না। তো এই হচ্ছে কয়েকটা এক্সাম্পল দিলাম, এটাকে বলে কনফার্মেশন বায়াস। এটা হচ্ছে একটা টেন্ডেন্সি টু ইন্টারপ্রেট কনফার্মেশন ইন এ ওয়ে দ্যাট কনফার্মস প্রি এক্সিস্টিং বিলিফস ওয়াইল ইগনোরিং কন্ট্রাডিক্টরি এভিডেন্স। এটা হচ্ছে কনফার্মেশন বায়াস। এবং আহ, প্রায়ই আমরা দেখতে পাই যে এই কনফার্মেশন বায়াসের সুযোগ নিয়ে কিছু মানুষ, ঠিক যখনই বুঝতে পারে যে তার বস বা তার সুপিরিয়র এই 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 ধরনের বায়াসনেসে ভোগে, তখন তারা তাকে খুশি করার জন্য এইসব কনফার্মের, যেগুলি তার আইডিওলজিকে কনফার্ম করে, এইসব জিনিসই তার কাছে নিয়ে আসে। তাহলে নাম্বার ওয়ান চলে গেল, কনফার্মেশন বায়াস। সেকেন্ড যে বায়াসটা, এটা ফ্রিকুয়েন্টলি আমরা আমরা দেখতে পাই আসলে, স্পেশালি যখন আমরা উই আর বাইং সামথিং, অথবা উই আর নেগোশিয়েটিং সামথিং। এটা অ্যাঙ্করিং, এটাকে বলে অ্যাঙ্করিং বায়াস। অ্যাঙ্করিং বায়াসটা হচ্ছে যে রিলাই রিলাইং টু হেভিলি অন দ্য ফার্স্ট পিস অফ ইনফরমেশন। প্রথম যে একটা ইনফরমেশন আমরা পাই অ্যাজ এন অ্যাঙ্কর, আমরা এই অ্যাঙ্করের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটাকে আমরা খুব হেভিলি রিলাই করি ইন টার্মস অফ ডিসিশন মেকিং। একটা দুইটা এক্সাম্পল আমি এখানে দিব। সেটা হচ্ছে, ধরেন আপনি একটা, আমি বলেছি পারচেজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়, ধরেন একজন কার ডিলার ইনিশিয়ালি একটা হাই প্রাইস
আপনাকে কোট করলো একটা ভেহিকলের জন্য, আপনি নেগোসিয়েশনের পরে পরে আমি এইভাবে একটা নাম্বার বলে একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন নেগোসিয়েশনের পরে আপনি ধরেন একটা গাড়ির দাম হলো 50 লক্ষ টাকা, এবং আপনি আরেকটি গাড়ি দেখলেন, দেখলেন আপনি 1 কোটি টাকা। এইভাবে করতে করতে আপনি দেখলেন একটি গাড়ি, সিমিলার একটি গাড়ি যেটি হচ্ছে আপনার আসলে 40 লক্ষ টাকা। এবং আপনার যে ওই প্রথম 50 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি দেখেছেন, আপনি তখন যখনই 40 লক্ষ টাকার গাড়িটা আপনি দেখে পছন্দ হয়ে গেল, আপনি দ্রুত এটা কিনে ফেললেন। কারণ কি? ইট ইজ লোয়ার দেন দ্য ফার্স্ট ওয়ান। এই যে অ্যাঙ্করিং করে যে এই ডিসিশনটা নিলেন, এই ডিসিশনটা নিয়ে আপনি একসেপ্ট করে ফেললেন, পরে জানতে পারলেন আসলে এটা 50-এর থেকে কম 40, কিন্তু আসলে এটা মার্কেটে 30-এ পাওয়া যেতে পারতো। এই যে বায়াসনেসের কারণে আপনার একটা রং ডিসিশন হলো, সেটাকেই বলে অ্যাঙ্করিং বায়াস। এই জন্য প্রথম ফার্স্ট পিস অফ ইনফরমেশন কে কখনোই কখনোই একটা একটা ইনফরমেশন হিসেবে নেওয়ার দরকার নেই। এবং আরেকটি বিষয় হচ্ছে, দেখবেন প্র্যাকটিক্যালি আমরা যখন করাই ডায়াগনোসিস করায় প্রথম যে ডায়াগনোসিসটা করি, এবং তারপরে যদি এর পরবর্তীতে যদি আরেকটা সেকেন্ড ডায়াগনোসিসে যে ওর থেকে একটা ইমপ্রুভড বিষয়ে চলে আসে, একটা অবস্থান চলে আসে, তখন আমরা সেকেন্ডটাকে অনেক ভালো মনে করি, বিকজ ইট ইজ বেটার দেন দ্য ফার্স্ট ওয়ান। এমনও হতে পারে আপনার সেকেন্ডটাও 100% রং, কিন্তু ইউ আর ভেরি হ্যাপি। কেন? যে আপনার সেকেন্ডটা তো প্রথমটার থেকে ইমপ্রুভিং, একটা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে, আপনি এই জন্য সেকেন্ডটা অনুযায়ী চলে গেলেন। সুতরাং এই যে অ্যাঙ্করিং বায়াস, এটি আসলে পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট করে। আবার আরেকটা এক্সাম্পল দিলে আর একটু ক্লিয়ার হবে হোয়াট ইজ অ্যাঙ্করিং বায়াস। যে ধরেন একজন জব অ্যাপ্লিক্যান্ট আপনার কাছে একটা স্যালারি, 1 লাখ টাকা স্যালারি চাইলো। তখন যেটা করলো, এটা তার মাথায় ঢুকে থাকে, এবং ধরেন সে তখন এটা যেহেতু চাইছে, সে তখন তাকে যে এমপ্লয়ার, তাকে সে 90,000 অফার করলো। এবং কেন? বিকজ এক এক চাইছে 90, 100 চাইছে, 90 অফার করলো। কিন্তু আসলে একটু নেগোশিয়েট করলে হয়তো সে 80-তেই রাজি হতো। তো এই যে অ্যাঙ্করিং, প্রথমে যে বিষয়টি ইটস ইম্পর্টেন্ট, এটা এটা খুবই ইম্পর্টেন্ট আসলে। এটা বোঝা দরকার যে বিজনেসের ডিসিশন মেকিং এগুলিতে, স্পেশালি নেগোসিয়েশনে, এনি টাইপ অফ নেগোসিয়েশনে অ্যাঙ্করিং বায়াস ইজ সিরিয়াসলি ইম্প্যাক্ট দ্য ডিসিশন। তো যেই কারণে এই বায়াসটা জানা থাকলে আসলে পারচেস সিস্টেমে বা প্রকিউরমেন্ট সিস্টেমে, সাপ্লাই চেইনে, ইট ক্যান হেল্প লট। 3 নম্বর, এটাকে বলে ওভার কনফিডেন্স বায়াস। ওভার ওভার কনফিডেন্স বায়াস এর সাথে আসলে আরেকটু বলা দরকার, সেটা হচ্ছে যে, আচ্ছা ওইটা ওইটা আমি আজকের টপিক হিসেবে আনি নাই। সেটা হচ্ছে ওভার কনফিডেন্স বায়াস কি, যে ওভার এস্টিমেটিং ওয়ান্স ওন এবিলিটিস। মানে একজন ডিসিশন মেকার যখন তার ডিসিশন মেকিং ওভার কনফিডেন্টলি সে করে। আমি আমার কিছু রিসেন্ট এক্সপিরিয়েন্স বা আগের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে মানুষ যখন দেখে যে অনেকগুলি সে করেছে নেগোসিয়েশন, তখন মনে করে যে হি ইজ দ্য বেস্ট নেগোসিয়েটর। তো আমরা সাধারণত, যে আমি সৌভাগ্য যে আমরা কাজ করেছি অনেকের সাথে, সো ওভার কনফিডেন্স যে তারটা এই যে এরকম, তার বিকজ একটি বিষয় যে ওই যে অ্যাঙ্করিং বায়াস, এটাও কিন্তু এখানে কাজ করে। ওভার, ইফ সামওয়ান হ্যাজ অ্যাঙ্করিং বায়াস অ্যান্ড ওভার কনফিডেন্স, এই দুইটা মিলে কিন্তু একটা একটা বড় লস হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে যে এবিলিটি, নলেজ, বা এই একটা আউটকামের উপরে যে কন্ট্রোল করা, ওভার কন্ট্রোল করা, এবং এই যে কনফিডেন্সটা, এটা কিন্তু আসে কোথা থেকে? কিছু চাটুকারদের কথা থেকেও আসে। বলে আমার স্যার তো সুপার নেগোশিয়েটর, এবং এইটা শুনতে শুনতে কি হয়, উনি আস্তে আস্তে খারাপ ডিসিশন নেয়। যাই হোক, একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার আমরা বুঝাতে পারবো। সেটা হচ্ছে যে একজন সিইও, সে একটা নিউ প্রোডাক্ট লঞ্চিং এর জন্য সে কি বলে এটাকে, যেহেতু তার আইডিয়া সে বলে, এবং সে তো মনে করে যে ওকে ফাইন, এটা তো কোনো ব্যাপারই না, আমার আমার ইনটিউশন ইজ মাচ বেটার দেন ডাটা অ্যানালিসিস। কারণ কি, সিও বেড়াতে গিয়েছে, ধরেন একটা ভিন্ন দেশে ঘুরে বেড়ায়, ওখান থেকে এসে সে ওখানে একটা সাকসেসফুল প্রোডাক্ট দেখে এসেছে, দেখে এসে ওইটা তার দেশে ইমপ্লিমেন্ট করতে চায়, কিন্তু তার দেশের এইটা সম্ভব না। আমি আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব ইনশাল্লাহ, যেটা আমরা দেখেছি।
এবং সে মার্কেটে লঞ্চ করে ফেলে, এবং উইদাউট কি বলে, উইদাউট এনি অ্যানালাইসিস, উইদাউট অ্যানালাইজিং দ্য মার্কেট কন্ডিশন, দ্য এটাকে কি বলে, এটাকে বলে যে আমাদের স্টোরেজ সিস্টেম ইন দ্য কান্ট্রি ওয়েদার, সবকিছু মিলে এটা ডিফারেন্ট অ্যানালাইসিস না করে, বিকজ ইট ইজ হ্যাপেনিং, ইট ইজ এ ভেরি গুড প্রোডাক্ট ইন এ ডিফারেন্ট মার্কেট, ইট উইল বি এ গুড প্রোডাক্ট ইন হিজ কান্ট্রি অলসো। তো সেই হিসাবে কিভাবে ওভার কনফিডেন্স আসে, যে তার সাথে তো সব আছে, সব করতে পারবে এই চিন্তা করে এটা করে। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে যখন এই যে কেন মার্কেট রিসার্চের 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ বাঁচানোর জন্য আমরা আমরা বেসিক্যালি তিনটা রিসার্চ একটা বিজনেস লঞ্চিং এ করি। একটা টেকনিক্যাল একটা রিসার্চ হয়, তারপর মার্কেট ডিমান্ড রিসার্চ হয়, এবং ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি হয়। তা এই তিনটা যদি বলি, আপনি শুধু ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি করে আপনি মনে করলেন যে ইটস এ গুড ফিজিবিলিটি আছে, না, আসলে টেকনিক্যাল ফিজিবিলিটি দরকার। যেমন একটা প্রোডাক্ট, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আমার, একটা প্রোডাক্ট, একটা বেবি ফুড টাইপের একটা প্রোডাক্ট, সেটা আসলে অন্য দেশের যে এনভায়রনমেন্ট যেটাতে এটা অনেক দুর্দান্ত চলে, এবং সেই প্রোডাক্টটা আমাদের দেশ বাংলাদেশে এটা আসলে এভাবে চলার কথা না, কারণ আমাদের যে ওয়েদার, এই ওয়েদারের এর স্টোরেজ কন্ডিশন মেনটেন করা ইজ এক্সপেন্সিভ। তো যাই হোক, কিন্তু ওই যে তার নিজের আইডিয়া, সে ইনসিস্ট করে লঞ্চিং এ নিউ প্রোডাক্ট, যেহেতু সিইও কে তাকে নিউ প্রোডাক্ট করতেই হবে, তার তার হচ্ছে এটাকে কি বলে, এটার জন্য সে এটা করে ফেলে। তো এই ওভার কনফিডেন্সটার কারণে মানুষ ভুল ডিসিশন নেয়, এবং এটাকে কি বলে, এটা আলটিমেটলি লস হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় যে আমরা দেখি যে যারা স্টক, আমাদের দেশে কম যারা ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজ করে, স্পেশালি স্টক মার্কেটে যারা ট্রেড করে, তারা কি হয়, তারা অনেক সময় এই তার একটা নিজস্ব ডিসিশনে এবং অনেক রিস্কি প্রোডাক্ট, রিস্কি স্টক কিনে ফেলে, শেয়ার করে ফেলে। এবং এটা কেন, তার তার নিজস্ব প্রেডিকশন থেকে মনে করে যে সে সবসময় কারেক্ট ডিসিশন নেয়। এবং এই ওভার কনফিডেন্স বায়াসের যেটা সবচেয়ে বড় অ্যাপ্লিকেবল জায়গা, সেটা হচ্ছে যে একজন মানে পাস্ট সাকসেস মনে করে যে আমার মাই পাস্ট সাকসেস উইল গ্যারান্টি ফিউচার সাকসেস ইন বিজনেস। আসলে বিজনেস ওয়ার্ল্ডে কখনোই পাস্ট সাকসেস তার ফিউচার সাকসেস নিশ্চিত করে না। এটাই হচ্ছে একটি বিষয়, খুব রেয়ার আপনারা দেখতে পাই যে একজন, আমরা অনেকে বলতে পছন্দ করি যে সিরিয়াল ইনভেস্টর, আসলে দেখা যায় যে সিরিয়াল অনেকগুলি করলে অনেক, এর ভিতরে কিছু কিছু বিজনেস আসলে সে ফেল করে। সব বিজনেসে এটা হয় না, যে কারণে ওইটা যখনই দেখতে হয় যে ওভার কনফিডেন্সটা আসে, তখনই কিন্তু আসলে আমরা কোথায় যাই, আমরা আসলে মূলত এই সুপিরিয়র ডাটা অ্যানালাইসিস আমরা করি। এবং এই যখনই ডেটা অ্যানালাইসিস করে, পারফেক্ট অ্যানালাইসিস করে একটি বিজনেসকে দায়িত্ব স্ট্যাবলিশ করা, লঞ্চ করা হয়, সেটা থেকে আসলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো অনেকে আছে যে আহ, খুবই হাই, অমুকে করতে, আরেকজন করছে এই জন্য আমি করব, আরেকটা করছি এই জন্য আমি করব। বিষয়টা এরকম না। ইউ শুড টেক এ ডিসিশন বেসড অন ডাটা, এবং ইউ শুড বি অ্যাওয়্যার যে ইউর ওভার কনফিডেন্স ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। ওকে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটাকে আমি আমি বলেছি যে অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক, আগেও বলেছি এটি নিয়ে কথা। এবং আহ, এটা হচ্ছে আরেকটাকে, এটাকে বলে, সেটা হলো আমি অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক বলে, আর অ্যাভেলেবিলিটি বায়াস বলে। আসলে এটা হচ্ছে যে এটা কি, গিভিং মোর ওয়েট টু ইনফরমেশন দ্যাট ইজ রিসেন্ট, হ্যাঁ, এবং ইজিলি আমাদের মনে পড়ে, ইমোশনালি আমাদেরকে খুবই স্ট্রাইকিং। আমাদের সবসময় দেখবেন যে আমরা যেগুলো রিসেন্ট বিষয়গুলি, এই রিসেন্ট ঘটে যাওয়া বিষয়গুলি, এগুলি আমাদের কাছে মোর ট্রাস্টওয়ার্দি মনে হয়। এবং কি বলে এটাকে, এটা, এবং এটাকে আমরা আমরা সবসময় এত বেশি গুরুত্ব দিই ডিসিশন মেকিং এ, যে অনেক সময় আমরা ভুল ডিসিশন নেই। যে ওই যে আমি এর আগের দিন একটা পোস্টে লিখেছিলাম, আপনি যদি একটা প্লেন ক্র্যাশের ঘটনা শুনেন, এরপরে কিন্তু আপনি আপনি দেখবেন, আপনি ফ্লাই না করে আপনি পরবর্তী ডিসিশন, আপনি মনে করেন সমুদ্র পথে যায়, রাস্তায় যায়, এটা ডিসিশন নিবেন। এটা একটা এক্সাম্পল, যে একটা প্লেন ক্র্যাশ করলেই সাথে সাথে অনেক আসে, কিন্তু আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন, তাহলে সমুদ্র পথ বলেন আর রোড বলেন, আপনি স্ট্যাটিস্টিক্স বলে যে প্লেন ক্র্যাশের প্রবাবিলিটি সবচেয়ে কম, সবচেয়ে কম।
এই কিন্তু আমরা ওই যে রিসেন্টলি যদি কোনো কিছু ঘটে থাকে, আমি সত্যি কথা বলতে কি, যে আমরা যেমন অনেক সময় রিসেন্ট ঘটনা, ধরেন একটা জায়গায় যদি একটা খারাপ ঘটনা ঘটে, আমরা ওই জায়গাটায় যেতে ভয় পাই, ওইটাই আমাদেরকে ভীতি এর ভিতরে ফেলে দেয়। এটা একটা এক্সাম্পল যে এইভাবে বোঝানোর জন্য। বাট আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যেটা আমি দেখেছি বিজনেসে সিরিয়াস ইনফরমেশন। ধরেন আপনি একটা নতুন কোনো প্রজেক্ট নিতে চান, ইজ এ ডিফারেন্ট বিজনেস আপনি নেন, এবং ম্যাক্সিমাম সময় আপনি কিছু কিছু বিজনেসের আপনার একজন এক্সপিরিয়েন্স লোক খুঁজে পাওয়া অনেক কঠিন কাজ, অনেক হার্ডওয়ার্ক খুঁজে খুঁজে বের করতে হয় একটা বিজনেসের জন্য কারা বেশি যোগ্য। তো যে কারণে কি হয়, আপনি আলটিমেটলি এটা থেকে বাঁচার জন্য আপনি কি করেন, আপনি একটা লোককে, অন্য ওর এক্সপিরিয়েন্স ছাড়া একটা লোক কিন্তু আপনার কাছে বিশ্বস্ত, আপনি তাকে ওইটা দায়িত্ব দিয়ে দিচ্ছেন উইদাউট কনসিডারিং দেয়ার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি। তো এইটাকেই বলে অ্যাভেলেবিলিটি বায়াস। এখন আমি একটা এক্সাম্পল দেই, না দিলে হয় না, যে সেটা হলো একটা কোম্পানি ডিসিশন নিল যে সে একটা ইন্ডাস্ট্রিতে যাবে। হ্যাঁ, ধরেন সে একটা চকলেট ইন্ডাস্ট্রিতে যাবে। তো এখন চকলেট প্রোডাক্ট করার সময় সে দেখলো যে তার সিভি, তার নেটওয়ার্কে কোনো চকলেট ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনো লোক পাওয়া যাচ্ছে না। তখন দেখলো যে একমাত্র লোক যে তাকে চেনে চকলেট ইন্ডাস্ট্রিতে কাজ করে কে, ওই যে চকলেট ইন্ডাস্ট্রি থেকে যে যার কাছ থেকে মেশিন কিনেছে, ওই মেশিনের বিক্রেতার যে লোকাল কি বলে এটাকে রিপ্রেজেন্টেটিভ, সে মেশিন সম্পর্কে একটু জানে এটাকে, বিকজ হি নিডস টু সেল ইট। এবং উনি মনে তখন একজন মনে করে যে আচ্ছা তাহলে মানে মেশিন সম্বন্ধে সেই সবচেয়ে ভালো জানে, এর থেকে তো ভালো অপশন নাই, তাহলে উনাকেই এটার দায়িত্ব দিয়ে দিই। উনাকে আমি বলি ভাই আপনি ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেলসম্যান থেকে আপনি আমার এই কোম্পানির আপনি চালান, আপনি দায়িত্ব নেন। এটা কি আসলে, এটা অ্যাভেলেবিলিটি বায়াস, অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। কারণ এর থেকে এর থেকে গভীর ভাবে কোনো অন্য কোনো হয় না। আমি রিসেন্টলি আমাদের দেশে হয়েছে মেট্রো রেলে, দেখলেন যে মেট্রো রেলে এক্সপিরিয়েন্স লোক পায়নি, তাকে নিয়োগ দিয়ে দিয়েছে। আসলে আপনি যদি ব্যবসা বা কোনো প্রতিষ্ঠান ভালোভাবে চালাতে চান, আপনি একটু যদি ধৈর্য ধরতে পারেন, তাড়াহুড়া না করেন, তাহলে ইউ উইল গেট দ্য পিপল। যেখান থেকে পারেন ভালো কম্পিটেন্ট লোক নিয়ে আসতে হবে, এটা হলো মূল বিষয়। আবার দেখবেন আপনি এখানে আরো আমি দেখেছি যেটা হলো বিষয়, যে ভুল রিক্রুটমেন্ট যতগুলো হয়েছে। যে ধরেন একটা লোক আপনার বিজনেসে আইটি প্রজেক্ট লঞ্চ করতে আসছে, এবং লঞ্চ করতে দিয়ে সব ডিপার্টমেন্টের সাথে কাজ করে। যেহেতু আইটি প্রজেক্ট লঞ্চ করবে, আপনি কিছুদিন পর দেখলেন যে না, আপনার কোম্পানি একটা লিডার দরকার। তো লিডার কি, তখন তাকে বানিয়ে দিলেন আপনি পুরো কোম্পানির লিডার। এটা কি কেন হয়েছে? বিকজ অফ অ্যাভেলেবিলিটি বায়াস। তো এই আপনি যদি চাইতেন, আপনি তো আসলে এই বিজনেস রান করার ক্যাপাবিলিটি লোক আপনি পেতেন, কিন্তু আপনি ভাবছেন যে সব কোম্পানির সব লোকের সাথে কাজ করার অভিজ্ঞতা তো উনারই আছে, তা এই জন্য আপনারা ওনাকে দিয়ে দিচ্ছেন। এটা কেন এরকম ভুল ডিসিশন মানুষ নিচ্ছে? তার নেয়ার কারণই হচ্ছে যে সে এবং সে এটা করতে আমি সে অ্যাভেলেবল এবং সব জানে, এটাকে মনে করছেন আপনি বিজনেস জন্য রান করার জন্য যথেষ্ট। আপনি ফাইন্যান্সের লোক সবার সাথে কাজ করে বলে ফাইন্যান্সের লোককে বানিয়ে দিচ্ছেন বিজনেসের চিফ। আপনি এইচআর এর লোক সবার সাথে কাজ করে বলে এইচআর এর লোককে বানিয়ে দিচ্ছেন বিজনেসের চিফ। আপনি আইটির লোক সবার কাছে কাজ করে বলে তাকে বানিয়ে দিচ্ছেন বিজনেসের চিফ। তাহলে এইটা বানিয়ে দিলে তো আপনার বিজনেস রেজাল্ট আসবে না। একটা বিজনেস রেজাল্টের জন্য কিন্তু টপ লাইন বটম লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ইভেন দ্য মিডল লাইন্স। তা এখন এই বিষয়টা, এটা হলো ক্লাসিক্যাল এক্সাম্পল অফ অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। সরি, একটা অডিটের লোককে অনেক সময় আপনার কি অডিট করে, উনি উনি অনেক কিছু জানে বিজনেসের ভিতরের খবর, এই জন্য আপনি তাকে সিও বানাই দিচ্ছেন, বড় জায়গায় বসে দিচ্ছেন। দিজ আর নট অ্যাকচুয়ালি রাইটলি থট অ্যাবাউট ডিসিশনস। এগুলি এগুলি খুব ভালো চিন্তা করে ডিসিশন না, এগুলি দিয়ে কখনোই ভালো ডিসিশন আসে না। এটা হচ্ছে মূল কথা। সেকেন্ড, ফিফথ ফিফথ হচ্ছে লস অ্যাভার্সন। এটি 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 বেসিক্যালি সবাই আমরা জানি, বিজনেসে লস থেকে বাঁচার জন্য বা একটা রং ডিসিশন থেকে বাঁচার জন্য আমরা আমরা কি করি, আমরা অনেক সময় অনেক ডিসিশন নেই। একদম এটাকে বলে যে আপনি লস অ্যাভয়েড অ্যাভয়েড করাটাকে প্রেফারেন্স দিয়ে আপনি
এই এটাকে প্রাধান্য চলে আসে। এই জন্য আপনি আপনি ইকুইভ্যালেন্ট গেইনকে অনেক সময় ছেড়ে দেন। এবং যেটা করলে আপনার একটা গেইন হতো, সেটা না করে আপনি কি করলেন, লস বাঁচানোর জন্য আরেকটা ডিসিশন লোয়ার লেভেলের কম্প্রোমাইজ ডিসিশন আমরা নিয়ে ফেলি। এটাকে বলে লস অ্যাভার্শন। এবং এক্সাম্পল দেই, সেটা হলো একটা ক্লাসিক এক্সাম্পল বিজনেসে, যে আপনি একটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন, এবং দাম আপনি যেই দামে যেই দামে এটা কিনেছেন, তার থেকে এটা ড্রপ হতে 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 লসের দিকে এটা বিক্রি করলে আপনার লস হয়ে যাবে অনেক। এবং তখন আপনি মনে করছেন যে এটা তো বিক্রি করলে লস হবে, তার থেকে এটা আমি ধরে রাখি। এইটা এইটা একটা সিরিয়াস এক্সাম্পল অফ লস অ্যাভার্সন বিজনেসে। আপনি আর এটা তো একটা সাধারণ এবং সিরিয়াস। আসলে আপনি যদি যখনই দেখবেন লস হচ্ছেন, আপনি টাকাটা ইমিডিয়েটলি সেল করে আপনার যদি লং টার্ম অন্য কোনো পার্সপেক্টিভ সেল করে এই টাকাটা একটা গ্রোয়িং মার্কেটে আপনার ইনভেস্ট করা উচিত। ইফ ইউ নো সাম স্টকস উইল গ্রো, তাহলে ওইখানে ইনভেস্ট করবেন। এই লস আপনি ধরে রেখে এটা করবেন। এটাকে বলে লস অ্যাভার্সন। এটা সিরিয়াস বায়াস। এবং আরেকটা এক্সাম্পল আমি আমি দেখেছি, সেটা হলো যে একটা কোম্পানি অনেক টাকা ব্যয় করে একটি প্রোডাক্ট লঞ্চ করে, কিন্তু সামহাও ওই প্রোডাক্টটা ওই মার্কেটের জন্য রেডি না। তো এইটা এখন আপনি ভাবছেন যে আমি তো ইনভেস্ট করেই ফেলেছি, আপনি এটাকে লস হয়ে যাবে এখন এটা বিক্রি করলে। আপনি হয়তো অন্য দেশে বিক্রি করলে আপনি অর্ধেক দাম পাচ্ছেন, কিন্তু আপনি এটাকে ধরে রাখছেন লসের জন্য করলেন। এটার জন্য আপনি ওই যে অর্ধেক দামে বিক্রি করে এই একটা নিউ ইন্ডাস্ট্রি যেটা চলবে, যে প্রোডাক্টটা চলতো, সেই প্রোডাক্টটা লঞ্চ করলে আপনি কিন্তু অনেক অনেক দ্রুত আপনার ওই লসটা রিকভার করে ফেলতে পারতেন। তো এই কারণে মানুষ কি করে, ওই যে তার কেনা মেশিনারিজ, তার কেনা বিষয়টা, এটা আহ, দ্রুত ছাড়তে পারে না, বিক্রি করতে পারে না, অর্ধেক দামে বিক্রি করতে পারে না। তো যাই হোক, এটা এটা আমাদের আমার ধারণা আপনারা এটা বুঝতে পেরেছেন, যে যেইখান থেকে কোনো রিটার্ন আসছে না, দ্রুত বের হয়ে যে রিটার্নেবল, যেটা প্রফিটেবল জায়গা, সেখানে যেতে হবে। তো শুধুমাত্র স্ট্র্যাটেজিক কারণে ইউ মে লিঙ্গার, আপনার যে একটা স্ট্র্যাটেজিক টাইপ অফ ইনভেস্টমেন্ট হয়, যেটা আসলে আপনি আপনি আপনার রিসার্চ বলে যে হ্যাঁ ইট উইল কাম ব্যাক, তাহলে একটা ডিফারেন্ট ইস্যু। বাট আদারওয়াইজ এই লস অ্যাভারেশনের কারণে আপনি আদার অপরচুনিটিস গুলি ছেড়ে দিয়ে না, নষ্ট করেন না। সো লাস্ট 6 নাম্বার যেটা হচ্ছে, যে এটাকে বলে সাঙ্ক কস্ট ফ্যালাসি। যারা ফাইন্যান্সে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তারা তো ভালো জানেন। তারপর বলি যে আমরা আমরা ওই যে লস অ্যাভার্সনের সাথে একটু কানেক্ট করে দেই। আমরা মনে করি যে কোন একটা প্রজেক্ট যেখানে আমি অনেক ইনভেস্টমেন্ট করে ফেলেছি, অলরেডি ডান, তো এটাকে বলে যে যেটা রিকভার করার সম্ভাবনা, আউট অফ পকেট কস্ট, এই সাঙ্ক কস্ট। তো আমরা কি করি, আমরা মনে করি যে না, যেহেতু অনেক করে ফেলেছি, সুতরাং এটাকে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করে করে এটাকে বেনিফিশিয়াল বানাবো। তো এই যে আপনি জানেন সবকিছু মিলে যে পাস্ট কস্ট এগুলি আপনার জন্য বেনিফিশিয়াল না, কিন্তু এটা আর সাকসেসফুল হবে না, কিন্তু আপনি স্টিল এটাকে রান করে যাচ্ছেন। কেন? এটা এত টাকা এখানে ইনভেস্ট করেছেন, এই জায়গাটা এটা আপনি করবেন কিনা। এটাতে এইখান থেকে বলে যে না, আপনি পাস্ট সাঙ্ক কস্ট ইজ সাঙ্ক কস্ট, ফরগেট অ্যাবাউট। তো এটা এক্সাম্পল বিষয় হচ্ছে যে একটা প্রজেক্ট বিজনেস অনেক সময় অনেক প্রজেক্ট নিতে হয়, এবং অলরেডি আপনি অনেক ইনভেস্টমেন্ট করে ফেলে যখন দেখা যায় এটা আর রিটার্ন করবে না, এটা আসলে দ্রুত ওই ওই সাঙ্ক কস্টের চিন্তা বাদ দিয়ে এটা দ্রুত বিক্রি হয়ে এখান থেকে বের হয়ে আসা উচিত। এইটার একটা এক্সাম্পল দেখা যায়, যে ধরেন ইউ হ্যাভ এ ফ্রেন্ড, ভেরি গুড ফ্রেন্ড, এবং অনেক দীর্ঘদিনের ফ্রেন্ড, এবং আপনি আপনি তার সাথে ফ্রেন্ডশিপ এখনো ধরে রাখছেন। কেন? আপনি ভাবছেন আমার তো সেই স্কুল জীবনের ফ্রেন্ড, হ্যাঁ কত সম্পর্ক তার সাথে, বাট হি ইজ কিলিং ইউ নাও। হি ইজ এ নেগেটিভ পার্সন অ্যান্ড হি ইজ মেকিং ইয়োর লাইফ টক্সিক। অ্যান্ড যেহেতু দীর্ঘদিনের সম্পর্ক, আপনি বেরোতে পারছেন না, আপনি আনহ্যাপি। এই ধরনের টক্সিক সম্পর্ক থেকে ইমিডিয়েট বেরোতে হবে, ইমিডিয়েট। ইট ডাজন্ট ম্যাটার হু দে আর। তো এই যে আমি 6টা এক্সাম্পল দিচ্ছি, এবং আহ, আরেকটা আরেকটা এক্সাম্পল না দিয়ে পারছি না। ধর আপনার অফিসে দীর্ঘদিন চাকরি করে একটা মানুষ, এবং সে আসলে তার নীতিভ্রষ্ট যখন হয় সে, আপনি তাকে ভাবছেন যে এতদিন
এতদিন সে থাকলো নীতিভ্রষ্ট, আচ্ছা ঠিক আছে, দেখি আরেকবার দেখি। এই যে এটা হলো, এটাও একটা সাঙ্ক কস্ট ফেলাসি। এই 20 বছরের এক্সপিরিয়েন্স তার, এটা সাঙ্ক কস্ট। এটি আপনার কোনো উপকারে আসবে না। ইউ শুড গেট রিড অফ ইমিডিয়েটলি। সো এটা একটা সাঙ্ক কস্ট ফেলাসি, যেই কারণে অর্গানাইজেশনে দেখবেন অনেক কোম্পানির মালিকরা, তারা তাদের এই সব লোকজন থেকে মুক্ত হতে পারেন। কারণ কি? সাঙ্ক কস্ট ফ্যালাসি। হ্যাঁ, এটাও একটা রিলেশনশিপ, এটা থেকে সে মুক্ত হতে পারে। তো এই ছিল আমার আজকের 6টা আমি ইয়ে নিয়ে কথা বললাম। আশা করি আমি এক্সাম্পল দিয়ে আমি বুঝাতে পেরেছি। তা আপনাদের আমি ইনশাল্লাহ এরপরে আরেকটি, এর সাথে অনেকগুলি মিলে যাবে, আর ওখানে একটু নাম্বারটা বেশি আছে। আমি 6টাকে ডিসিশন মেকিং এর পার্সপেক্টিভ থেকে কথা বললাম। তো ওই আরেকটা, আহ, আমি যদি আপনাকে বলি যে এটাকে একটা বইয়ের রেফারেন্স দিচ্ছি, বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, রলফ ডোবেলি। রলফ ডোবেলির বইটা যদি আপনারা পড়েন, দ্য ফ্যান্টাস্টিক বুক। সব প্রথমে হচ্ছে থিঙ্ক, আমি কিন্তু ওই বইটা পড়েছি হচ্ছে থিঙ্কিং, আমার আমার থিঙ্কিংটাকে শার্পেন করার জন্য, আমার ডিসিশন মেকিংকে আপগ্রেড করার জন্য। তো আপনারা এই বইটা পড়বেন, অসাধারণ একটি বই। যদিও আমি ওখান থেকে বেছে বেছে কয়েকটি নিয়ে আজকে কথা বললাম, স্পেশালি সেই পয়েন্টগুলি নিয়ে কথা বললাম যেগুলি ডিসিশন মেকিং এর জন্য ইম্পর্টেন্ট। তো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। আর যদি এখন পর্যন্ত আপনার আমার ভিডিওটা দেখে থাকেন, তো সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। এবং আমি আমি জানি না, আমি কখনো উদ্দেশ্য করি নাই, বাট স্টিল আমার মনে হয় যে ইটস অ্যান ইন্সপায়ারেশন, ইটস অ্যান ইন্সপায়ারেশন। আহ, শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।